স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এ সিলেটের ভরসা এবার সিলেটিরা। দলে আগে থেকেই ছিলেন নাসুম, এবার নিলামে ভিড়লেন খালেদ এবাদতের মতো এক ঝাঁক সিলেটি তারকা। আর এটাকেই এবারের বিপিএল এ প্লাস পয়েন্ট বলছেন দলটির ডিরেক্ট সাইনিং মেহেদী হাসান মিরাজ। খেলাযোগকে জানিয়েছেন দল চ্যাম্পিয়ন হবার মতো। পার্থ বণিকের রিপোর্ট। মাঠের বাইরে নানা এক্সাইটমেন্টের পর অবশেষে হয়ে গেল বিপিএল এর নিলাম, যেখানে চমক দেখিয়েছে সিলেট। তাদের ফোকাসে ছিল সিলেটি প্লেয়ার। আমাদের সাথে রয়েছেন সিলেটের ডিরেক্ট সাইনিং মেহেদী হাসান মিরাজ। কথা বলবো তার সাথে। মিরাজ, গত বিপিএলটা দারুণ কেটেছে আপনার। এবার যেই লক্ষ্য নিয়ে নতুন দলে আপনি পথ চলা শুরু করলেন, সেই লক্ষ্যগুলো কি নিলামের মঞ্চে ফুলফিল হয়েছে কিনা? খুবই ভালো লেগেছে। এবার অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এই ফার্স্ট টাইম আমি হয়তো এরকম নিলাম দেখেছি, বিটিং সিস্টেম, এবং সিস্টেমটা খুব ভালো লেগেছে। এবং মানে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো কিভাবে বিটিং হয়, কিভাবে প্লেয়ারদেরকে নিতে হয়। এর আগে তো এরকম কখনো হয়নি, এবারই প্রথম এরকম হয়েছে। এর আগে হয়েছে, বাট আমি ছিলাম না তখন। সো এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ওভারঅল যদি বলেন, টিমটা খুব ভালো একটা টিম করা হয়েছে। সিলেটিদের আসলে সবসময় নিজের অঞ্চলের প্লেয়ারদের প্রতি একটা বাড়তি মানে প্রত্যাশা থাকে, সমর্থন থাকে। সেইটা বিবেচনা করে কি আপনারা এবাদত খালেদকে দলে টেনেছেন কিনা? ডিরেক্ট সাইনিং তো রয়েছে নাসুম। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম যারা ভালো ক্রিকেটার আছে যেন সিলেটি প্লেয়াররা থাকে। আপনি দেখেন আমরা যে প্লেয়ারগুলো নিয়েছি ম্যাক্সিমাম সিলেটি প্লেয়ার। আপনি দেখেন খালেদ আছে, নাসুম আছে, তারপরে ইবাদত বলেন, আপনি জাকির হাসান বলেন, তারপরে আপনি জাবেদ, রাহাতুল ফেরদাউস জাবেদ, তারপর তুষার, মানে অলমোস্ট আপনি অর্ধেক প্লেয়ারই সিলেটি প্লেয়ার আপনি দেখেন। সো আশা করি ম্যাক্সিমাম সিলেটি প্লেয়ার আছে এবং দর্শক যারা আছে তারা সবসময় সাপোর্ট করবে সিলেটি। ব্যাটিংটা নিয়ে আসলে কি কিছুটা আক্ষেপ রয়ে গেছে কিনা, বা কোনো চিন্তাভাবনা আছে কিনা টপ অর্ডার ব্যাটিং? আর এবার কি আপনিও আসলে উপরের দিকে ব্যাটিং করবেন কিনা? সিচুয়েশন বুঝে ব্যাটিংটা করব, কারণ টিম কম্বিনেশনের জন্য যেখানে খেলা দরকার আমি সেখানেই খেলার চেষ্টা করব। আর ফরেন রিক্রুটমেন্ট নিয়ে কি বলবেন? আপনারা আসলে যে ফোকাস নিয়ে ফরেন রিক্রুটগুলো করেছিলেন সেগুলো কি আসলে ফুলফিল হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা যেভাবে চেষ্টা করছি, এখনও আরও অনেক কিছু ফরেনার বাকি আছে। সো আমরা দুইটা খুব ভালো প্লেয়ার পেয়ে গিয়েছি, সাইম আয়ুব এবং মোহাম্মদ আমির, এবং তার সাথে আরও দুইটা ভালো প্লেয়ার যদি আমরা মনে করেন খেলাতে পারি, যদি পারফর্ম করতে পারি যাদেরকে নেওয়া হয়েছে, সো আশা করি কম্বিনেশনটা ভালো হবে। এক কথায় আসলে জানতে চাচ্ছি দলটা কি চ্যাম্পিয়ন হওয়ার মতন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অল দ্য বেস্ট মিরাজ। কথা বলছিলাম মেহেদী হাসান মিরাজের সাথে, যিনি সিলেট টাইটান্সের আসলে ডিরেক্ট সাইনিং, এবং এক কথায় তিনি দলটা নিয়ে বড় প্রত্যাশাই রাখছেন চ্যাম্পিয়ন হবার জন্য। সিলেটের দর্শকরাও খুবই এক্সাইটেড, কারণ এই দলে রয়েছে তাদের সিলেটি অনেক ক্রিকেটার। এখন সবারই প্রত্যাশা সিলেট বিপিএল এর মঞ্চে যে শিরোপাটা অধরা থেকে গেছে সেটা যাতে তাদের হাতে ওঠে। পার্থ বণিক, ৭১, ঢাকা। বিপিএল নিলামে সিনিয়র মাহমুদুল্লাহকে দলে ভিড়িয়ে রংপুর অন্যরকম উদাহরণ সৃষ্টি করেছে। সঙ্গে লিটন হৃদয়কে দলে ভিড়িয়ে রাইডার্স চ্যাম্পিয়ন একটা দল তৈরি করেছে। লিটন নাকি সোহান ক্যাপ্টেন্সি করবেন কে? সোহান সেই উত্তর দিয়েছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ক্যাপ্টেন্সি কে করবেন এবং কিপিংটা কে করবেন? আমার কাছে মনে হয় যে লিটন আছে, তহিদ হৃদয় আছে, রিয়াদ ভাই আছে। টু বি অনেস্ট আমি যদি বলি যে মুশফিক ভাই বা রিয়াদ ভাই তাদের ওই রেসপেক্টটা দিতে পেরেছে। যখন রিয়াদ ভাইয়ের কথা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি অনেক বেশি ইন্সপায়ারিং ছিলাম, কারণ তার সাথে একসাথে খেলতে পারবো, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া। ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে ঠিক বিপিএল অকশনে রংপুর রাইডার্সের সঙ্গে থাকার জন্য চলে এসেছেন ঢাকাতে। অল্প কিছুক্ষণ পরেই ফ্লাইট, তাড়াহুড়োর মধ্যে আছেন। রংপুর রাইডার্সের অকশনে ছিলেন। সোফার দলটা কেমন মনে হয়েছে? মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছেন, লিটন কুমার দাসকে নিয়েছেন, তাওহিদ হৃদয়কে নিয়েছেন, আগে তো মুস্তাফিজ আপনি ছিলেনই। না, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা চেয়েছি সেভাবে টিমটা করতে পেরেছি। এবং টু বি অনেস্ট যেটা বলতে চাই যে রংপুর টিম ম্যানেজমেন্টের একটা অনেক প্যাশন, যে তারা বিপিএলের ফাইনাল খেলতে চায়। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সবাই যাতে আমরা মাঠে ভালো পারফর্ম করতে পারি এটাই আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ এটার উপরে আমরা এখন ফোকাস। সোফার তো মনে হচ্ছে যে রংপুর রাইডার্স সবচেয়ে শক্তিশালী দল। আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত অকশনের টেবিলে আপনাদের চাইতে আর কাদেরকে মনে হলো যে একটু হার্ড দল বানিয়েছে? আমার কাছে মনে হয় যে দেখেন যারা যে টিমগুলো আছে সবগুলোই ওয়েল ব্যালেন্স টিম, বাট আমার কাছে মনে হয় যে মাঠে যারা আসলে ভালো পারফর্ম করতে পারবে তারাই আসলে টুর্নামেন্ট শেষে ফাইনাল খেলবে। অবভিয়াসলি যেটা বললাম আমাদের লক্ষ্য যাতে মাঠে আমরা ভালো পারফর্ম করতে পারি এবং অবভিয়াসলি ফাইনাল খেলতে পারি। একটা প্রশ্ন কিন্তু আসবেই, আপনি কিপিং করছেন, আপনি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন, পাশাপাশি এখন টি-20 ন্যাশনাল
দলের ক্যাপ্টেন যিনি আছেন লিটন কুমার দাস, তিনিও কিপিং করছেন, ক্যাপ্টেন্সি করছেন। ক্যাপ্টেন্সি কে করবেন এবং কিপিংটা কে করবেন? না, অবভিয়াসলি এটা দেখেন টিম ম্যানেজমেন্টের কল, বাট আমার কাছে মনে হয় যে লিটন আছে, তহিদ হৃদয় আছে, রিয়াদ ভাই আছে, মোস্তাফিজ আছে, আমি আছি। আমার কাছে মনে হয় যে ভালো একটা কম্বিনেশন হয়েছে। সো আমাদের যেই আসলে মাঠে থাকবে ওইভাবে, তার জন্য মাঠ চালানোটা অনেক ইজি হবে। রিয়াদ ভাইকে নিয়ে লাস্ট মুহূর্তে আমরা দেখলাম রংপুর রাইডার্স দারুণ একটা ব্যাপার করেছে, তাকে সম্মান জানিয়ে আসলে যে ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরি থেকে নিয়েছে। মাহমুদুল্লাহর ইনক্লুশনটাকে আসলে অ্যাজ এ ক্যাপ্টেন, মানে লাস্ট ক্যাপ্টেন তো আপনি ছিলেন, কেমনভাবে দেখছেন? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা জিনিস, এবং যখন রিয়াদ ভাইয়ের কথা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি অনেক বেশি ইন্সপায়ারিং ছিলাম, কারণ তার সাথে একসাথে খেলতে পারবো এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া। এবং টু বি অনেস্ট, আমি যদি বলি যে মুশফিক ভাই বা রিয়াদ ভাই তাদের ওই রেসপেক্টটা দিতে পেরেছে, অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম রংপুরের সাথে রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা এই রেসপেক্টটা দিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে তারা এর থেকে আরও বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। লাস্ট কোয়েশ্চেন, রংপুর এবার চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে কিনা, বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময়ই দল গড়ে, এবারও কি আসলে সেই টার্গেটটাই থাকছে কিনা, বা কতটুকু আসলে মানে এটা করা সম্ভব? যেটা বললাম যে টিমগুলো, সব টিমগুলোই ওয়েল ব্যালেন্স, বাট আমার কাছে মনে হয় যে মাঠে আসলে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ফাইনাল খেলতে পারি। আপনাকে না ধরি সোহান, ক্যাপ্টেন, থ্যাঙ্কস। নুরুল হাসান সোহানের সঙ্গে কথা বলছিলাম। দেখতেই পাচ্ছেন মিডিয়ার সবার আসলে অনেক আগ্রহ নুরুল হাসান সোহানকে ঘিরে। চিটাগং থেকে এসেছেন তিনি, ইন্টারন্যাশনাল যে সিরিজটা চলছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ইন্টারন্যাশনাল সিরিজটায় খেলছেন। সো যেহেতু এসেছেন আবার চলে যাচ্ছেন, এই জায়গাটায় তার একটা তাড়াহুড়া থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও নিলামের টেবিলে ছিলেন, দলটা যাতে শক্তিশালী হয় অ্যাজ এ ক্যাপ্টেন সেটাই চেষ্টা করেছেন। যদিও ক্যাপ্টেন্সি নিয়ে বলেছেন, মানে লিটন দাস ক্যাপ্টেন্সি করবেন নাকি তিনি করবেন নাকি সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ করবেন, এটা নিয়ে এখনও ডিসিশন নেওয়ার বাকি আছে। সেটা হয়তো বা যারা টিম ম্যানেজমেন্ট আছে রংপুর রাইডার্সে তারা জানিয়ে দেবে। নাহিয়ান বিন জাসিম, ৭১ ঢাকা। অফিসিয়ালি বিপিএল জ্বরে আক্রান্ত হলো বাংলাদেশ ক্রিকেট। নিলাম দিয়ে শুরু হলো দ্বাদশ বিপিএল এর পথচলা। 12 বছর পর ফেরা নিলামও ছড়ালো উত্তেজনা। অল্প টাকায় বিক্রি হয়েছেন নামডাকওয়ালা কিছু ক্রিকেটার, আবার পকেট ফুলে ফেঁপে উঠেছে আন্ডার রেটেড পারফর্মারদের। ফয়সাল হাবিবের রিপোর্টে দেখুন দেশি ক্রিকেটারদের দাম দরের খুঁটিনাটি। যে কোনো কিছুই যদি একটা ধামাকা দিয়ে শুরু হয় তবে মানুষের আগ্রহ বাড়ে, সবার মুখে মুখে আলোচনা হয়। 12 বছর পর ফেরা বিপিএল নিলামেও প্রয়োজন ছিল এমন একটা ধামাকা, যেটা হলো একেবারেই শুরুতে। এই ক্যাটাগরির প্রথম ডাকেই এলো নাইম শেখের নাম, দাম উঠল 1,10,00,000 টাকা। নিলামের সর্বোচ্চ দামি ক্রিকেটার গেছেন চট্টগ্রাম রয়্যালসে। সর্বোচ্চ দাম পাওয়া 5 ক্রিকেটারের লিস্টে নাইমের সবচেয়ে কাছে আছেন তাওহিদ হৃদয়। 92 লাখ টাকার বিনিময়ে রংপুর রাইডার্সে খেলবেন এই ক্রিকেটার। 70 লাখ টাকায় একই দলে খেলবেন লিটন দাস। নিলামে 68 লাখ টাকা বাগিয়ে আলোচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 65 লাখ টাকায় সিলেটের ছেলে তানজিম সাকিব খেলবেন রাজশাহী ওয়ারিয়র্স দলে। আর শামীম পাটোয়ারি এবং নাহিদ রানা দুজনই পেয়েছেন 56 লাখ টাকা করে। এদিনের নিলামে দলগুলোর সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সদ্যই রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলে আসা তরুণদের নিয়ে। অর্ধ কোটি টাকা বাগিয়ে নিয়েছেন হাবিবুর রহমান সোহান। এ দলের ব্যানারে দারুণ একটা টুর্নামেন্ট কাটানো আব্দুল গাফফার সাকলাইন এবারের বিপিএলে পাবেন 44 লাখ টাকা। কাতারে ভারতের বোলারদের তুলোধুনো করা তরুণ ব্যাটার মেহরব হোসেন অহিন বিক্রি হয়েছেন 39 লাখ টাকার বড় মূল্যে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান পেয়েছেন 42 লাখ টাকা। মাহমুদুল হাসান জয় 37 লাখ এবং আকবর আলী বিক্রি হয়েছেন 34 লাখ টাকায়। নিলামে যদিও নতুনের কেতন উড়েছে, পুরনো পারফর্মারদের ভুলে যায়নি ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। 52 লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে খেলবেন কোয়াপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন। বিপিএল এর পরীক্ষিত পারফর্মার ইয়াসির আলী রাব্বি বিক্রি হয়েছেন 44 লাখ টাকায়। 39 বছর বয়সে 30 লাখ টাকা বাগিয়ে নিয়েছেন জিয়াউর রহমান। 28 লাখ টাকায় আগের দল ঢাকা ক্যাপিটালসেই থাকছেন সাব্বির রহমান। চারদিকে টাকার ছড়াছড়ি দেখে নিজেদের হতভাগাই ভাবতে পারেন জাতীয় দলের সাবেক এবং বর্তমান কিছু ক্রিকেটার। নিলামের প্রথমার্ধে অবিকৃত থাকার পর ভিত্তিমূল্য 35 লাখ টাকাতে বিক্রি হয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়মের মারপ্যাঁচে ভিত্তিমূল্যে বিক্রি হতে হয়েছে মাহিদুল অঙ্কন এবং জাকির আলীকেও। জাকির হাসান আর আফিফ হোসেন ধ্রুবও বিক্রি হয়েছেন বেস প্রাইস 22 লাখে। জাকির আফিফদের চেয়েও হতভাগা আছেন জনা কয়েক ক্রিকেটার। টেস্ট ওপেনার সাদমান ইসলাম শেষ পর্যন্ত অবিকৃতই থেকে গেছেন। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ভাগ্যে এবারও জোটেনি কোনো টিম। চায়নাম্যান বোলার নুহায়েল সান্দিদের বিপিএল এর স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও। ফয়সাল হাবিব, ৭১। বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন শামীম পাটোয়ারি। কোথাও কোনো পারফর্ম না করে আবার ফিরলেন জাতীয় দলে। গুঞ্জন আছে শেষ টি-20 সেরা একাদশেও
দেখা যেতে পারে এই বাঁহাতিকে। রবিবার বিশ্রামের দিনে দুই দলের ক্রিকেটারদের কেউ শপিংয়ে ব্যস্ত ছিলেন, কেউ আবার গলফে মেতেছেন। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। ফর্মে ফিরতে কনফিডেন্স বাড়াতে গলফ ব্যাট দিয়ে মেতেছেন জাকের আলী অনেক। চট্টগ্রামে বিশ্রামের দিনে অর্থাৎ সিরিজ 1-1 সমতা, দুই দলই হোটেলে বিশ্রামে কাটানোর কথা। তবে দুই শিবিরের বেশ কজন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যরা চট্টগ্রামে ভাটিয়ারিতে গলফে মেতেছেন। অর্থাৎ সেখানেও দুই শিবিরের মধ্যে গলফ নিয়ে একটা মধুর লড়াই হয়েছে, যেটা আসলে ক্রিকেটারদেরও অনেক সময় গলফে হিটিং রেঞ্জটা ভালো হয়, বলটা দূরে মারা যে অভ্যাসটা খুব ভালো গ্রো করে। জাকের আলী অনেক, তাহিদুদ্দিন সহ বেশ কজন সেই প্রতিযোগিতায় নেমেছে। একদমই বিশ্রাম বলা যায়, বাকিরা যারা আছে সবাই টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে। তবে যেটা দুশ্চিন্তা সবচেয়ে বেশি সেটা হলো লিটন কুমার দাসকে নিয়ে। দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচ উইনিং নক খেলেছেন, 37 বলে 57 রানের একটা অসাধারণ ইনিংস, ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। তবে হাতে একটু চোট আছে, আমরা দেখলাম যে ম্যাচ শেষে তিনি ডান হাত দিয়ে নয় বা হাত দিয়ে অনেকের সাথে হ্যান্ডশেক করেছেন, কারণ তার ডান হাতটা একটু প্রবলেম মনে হচ্ছে। যদিও ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি বলেছেন ফিলিং ওয়েল। লিটন কুমার দাসের ফিট থাকাটা খুবই জরুরি টিম বাংলাদেশের জন্য। চলতি বছরে 5টা 50 টি20 ইন্টারন্যাশনালে লিটন কুমার দাস হাঁকিয়েছেন, তার পুরো ক্যারিয়ারের 16টা 50। তবে লিটন এই বছরেই 5টা 50 হাঁকিয়েছেন এবং সেই 5টা ম্যাচেই বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতেছে। অর্থাৎ লিটন কুমার দাস রান করলে, লিটন কুমার দাসের ব্যাট জ্বলে উঠলে বাংলাদেশ জেতে। যেহেতু লিটন কুমার দাসের একটু ইনজুরির সংখ্যা আছে, 16তম সদস্য হিসেবে তৃতীয় টি20-র জন্য শামীম পাটোয়ারিকে ইনক্লুড করা হয়েছে টিমে। সেই শামীম পাটোয়ারি যাকে নিয়ে সিরিজ শুরুর আগের দিন অনেক নাটকীয়তা হয়েছে। লিটন জানিয়েছিলেন যে কেন শামীম 15 জনের স্কোয়াডে নেই, নির্বাচকরা তাকে জানায়নি বা নোটিশ করেনি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রধান নির্বাচকও বলেছেন যে কোচ ক্যাপ্টেনকে জানিয়েছিলেন। সেই নাটকীয়তা শেষ, বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে জিতেছে। তৃতীয় ম্যাচের আগে লিটন কুমার দাসের একটা ইনজুরির সংখ্যা, শামীম পাটোয়ারিকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। আবার এমনও হতে পারে লিটন কুমার দাস ফিট আছেন, খেলবেন, শামীম পাটোয়ারিকেও হয়তো শেষ ম্যাচটাতে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাটাতে হয়তো নুরুল হাসান সোহান ছিটকে যেতে পারেন, কারণ নুরুল হাসান সোহানকে যখনই সুযোগ দেওয়া হচ্ছে সেভাবে রান করতে পারছে না। রবিবার বাংলাদেশ আয়ারল্যান্ড দুই দলের কেউ প্র্যাকটিস করেনি, কারণ শেষ টি20 মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার দুই দলই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসে হয়তো আঁচ করা যাবে কেমন হতে পারে শেষ ম্যাচের বেস্ট 11। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। 59 বছর আগের রেকর্ড ভেঙে হলো চুরমার। বিশ্ব রেকর্ড করলেন LM10। পুস্কাসকে ছাড়িয়ে অ্যাসিস্ট কিং বনে গেলেন লিওনেল মেসি। অবশেষে মেসির হাতে ধরা দিল ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। প্লে অফের সেমিফাইনালে নিউ ইয়র্ক সিটিকে 5-1 গোলে উড়িয়ে ফাইনালে ইন্টার মায়ামি। কোহিনুর গনা রিপোর্ট। এই মুহূর্তগুলোর কাছে নিমেষেই ঠুনকো হয়ে যায় প্রাপ্তি অপ্রাপ্তির সব হিসাব নিকাশ। এই ছবিগুলো বলে যায় প্রিয়জনের ভালোবাসার চেয়ে দামি ট্রফি নশ্বর এই পৃথিবীতে আর নেই। তবুও লিও যেখানে ট্রফিও সেখানে, এটাই অবধারিত। সেই ধারাবাহিকতায় এবারে মেসির হাতে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। সেই শিরোপা তুলে দিতে হাজির টেনিস দুনিয়ার নাম্বার 1 কার্লোস আলকারেজ। এই দিনে টেনিস ফুটবল মিলেমিশে একাকার, মেসি যে সার্বজনীন। গেল মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে অফের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল মায়ামি। এবার আর সেই ভুল হয়নি। MLS এর ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে ইন্টার মায়ামিকে পেরোতে হয়েছে নিউ ইয়র্ক সিটি বাধা। ওরা অবশ্য দাঁড়াতেই পারেনি মেসিদের সামনে। 2 হাফ মিলিয়ে 5খানা গোল করেছে ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটিকে রীতিমতো উড়িয়ে প্রথমবার ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতে MLS কাপ ফাইনালে ট্রেনে চড়ে বসেছে ইন্টার মায়ামি। দলকে মেজর লিগ সকারের ফাইনালে তোলার জার্নিতে তাদেরও আয়েন্দ করে ফেলেছেন হ্যাট্রিক। প্লে অফে সব মিলিয়ে 8 গোল করে মেসিকেও ছাড়িয়ে গেছেন এই আর্জেন্টাইন। এই ম্যাচে মেসি অবশ্য স্কোর শিটে নাম তোলেননি, তবে ইতিহাসে ঠিকই লিখিয়েছেন নিজের নামটা খোদাই করে। কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুস্কাসকে টপকে দুনিয়ার সবচেয়ে বেশি অ্যাসিস্ট এখন লিওনেল মেসি। 1136 ম্যাচে মেসির অ্যাসিস্ট 405টা। এই নিয়ে মেসির ক্যাবিনেটে ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে 47টিতে। ফুটবল দুনিয়ার সবচেয়ে বেশি ট্রফির মালিক এই বিশ্বকাপ জয়ী। আর্জেন্টিনার হয়ে জিতেছেন 6খানা। বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি 35টি ট্রফি উঠেছে মেসির হাতে। পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে জিতেছেন সমান 3টি করে। এখানেই অবশ্য শেষ না, আরও একটা ট্রফিতে লেখা হচ্ছে মেসিদের নাম। অপেক্ষাটা 7 দিনের। কোহিনুর কনা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।